না, আসলে এটা আসলে হিল করার মতো, রিল্যাক্সিং। তার মানে তুমি সঙ্গীতটাকে নানান কাজে ব্যবহার করছো, টু হিল, টু ফাইট, to connect with someone emotionally, okay, to hate someone, to rectify someone, okay, in ওকে। politics, in profession, in relationship, in love, okay, in fight, হুম। okay, in celebration, in anything you can use music. So music is connected to our psychology. So it has bad impact, it has good impact as well. So you need to know how to use music, right? If you use the Yes. right music in right perspective, then it will do good to you. If you use the music in bad perspective, it will do bad to you. Okay, so that is the power of music. Now close your eyes and listen and feel. Take a deep তা breath. Take a আপনার deep মিউজিক breath. আপনার মিউজিকটা বাজতাছে, মানে মিউজিকটা বাজতাছে অনেক। ও আচ্ছা আচ্ছা, ও তো ইন্টারনেটের কারণে হয়তো। ঠিক আছে, ও। রাইট। আমরা এখন টেক্সট একটু দেখবো। এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? এই বাদ্যযন্ত্রটার নাম কি বলতো? এটা একটা জানি না। বাংলাদেশি বাদ্যযন্ত্র। এর নাম হচ্ছে হ্যাঁ, হারমোনিয়াম। হ্যাঁ। হারমোনিয়াম সাধারণত সারে গামা পায় বিভিন্ন গানে ব্যবহার হয়ে থাকে, বুঝছো? হ্যাঁ। এটা অনেকটা এয়ার এয়ার পাম্প করে মিউজিকটা উঠানো হয়। আর এই যে কিবোর্ডের মতন আছে তোমার, পিয়ানোর কিবোর্ডের মতো, হ্যাঁ, সাদা এবং কালো হুম। কি, এগুলো বাটন চেপে। আর ওই যে ওখানে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পাম্প করে, পাম্প করে তোমার করা হয়, মিউজিক প্রডিউস করা হয়, বুঝছো? হাত দিয়ে হুম। চেপে চেপে। সো তোমাকে আমি হারমোনিয়ামের সাউন্ড তো শুনেছো না? হ্যাঁ, শুনেছি তো, কেমন জানি ওয়া ওয়া হুম ওয়া ওয়া হয় শব্দটা। হুম হুম হুম। সো এখানে দেখো, তত্ত্বীয় মানে থিওরিটিক্যাল কিছু অংশ আছে মিউজিকের। 1 থেকে 30 নম্বর পেজ, তারপরে হচ্ছে প্রথম অধ্যায়, সঙ্গীতের নীতি কি, কিছু রুলস আছে আর কি সঙ্গীতের। তারপরে তোমার প্রথম পরিচ্ছেদ বা লেসন ওয়ানে হচ্ছে তোমার পরিভাষা, মানে সঙ্গীতের ভাষাটা কি আসলে, হ্যাঁ, মানে সঙ্গীতের হুম। ল্যাঙ্গুয়েজটা কি, এটা বোঝাটা কিভাবে বোঝা যাবে। এরপর সঙ্গীতের যেই তাল এবং ছন্দ, রিদম এন্ড রাইম, বুঝেছো? হুম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইতিহাস, সঙ্গীতের হিস্ট্রি, কিভাবে সঙ্গীতটা এই পর্যায়ে আসলো। এখানে লেসন 1 2 3 এর মধ্যে আছে সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস, সঙ্গীত যারা গুণীজন, ভালো যারা সঙ্গীত বিশেষজ্ঞ বা গায়ক বা রাইটার, তাদের জীবনী। আর শেষে হচ্ছে বাদ্যযন্ত্র মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর কিছু ইন্ট্রোডাকশন, ওকে।
আর এখানে কিছু ব্যবহারিক কাজ আছে, যেমন তৃতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের কিভাবে সেগুলো বাজাতে হয়, ইয়ে করতে হয়। আর চতুর্থ অধ্যায় আছে বাংলা কিছু গানের লিরিক্স, হ্যাঁ, বা গীতি, সেগুলো তুমি হয়তো প্র্যাকটিস করলে আর কি। সো থার্ড, এই সঙ্গীতের নীতি বা রুলস, হ্যাঁ, হুম। এর পরিভাষা বা এর ল্যাঙ্গুয়েজটা কি। ঠাটের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এখানে ঠাট বলতে সঙ্গীতের নীতিটাকে বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। একটি সপ্তকে শুদ্ধ, কোমল ও তীব্র মিলে মোট 12টি স্বর রয়েছে, হ্যাঁ। শুদ্ধ, হ্যাঁ। কোমল সফট, আর একটা হচ্ছে তীব্র হার্ড, এক্সট্রিম, হুম। বুঝেছো? হ্যাঁ। যেমন হিলিং মিউজিকটা হচ্ছে সফট, আর হুম। আরেকটা মিউজিক আছে যেটা হচ্ছে রক এন্ড রোল, সেটা হচ্ছে অনেক এক্সট্রিম লেভেলের হার্ড, তাই না? অনেক সং আছে। আমি আমি যখন ইউটিউবের জন্য এডিট হুম। পোস্ট করি না, ইউটিউবের জন্য হ্যাঁ। চ্যানেলের, তখন ওরকম গান ইউজ করা হয়। হুম হুম। আমার একটা চ্যানেল আছে, ওটার মধ্যে করি। ও, তোমার চ্যানেল আছে? হ্যাঁ। কি মিউজিকের না অন্য কিছু? না, এমনি ভিডিও এডিট করে পোস্ট করি। আচ্ছা, ভেরি গুড। তোমার ওই চ্যানেলটা একদিন দেখাইও। আচ্ছা। আচ্ছা, তো ঠাট হচ্ছে সপ্তকের পরবর্তী ধাপ, হ্যাঁ। হ্যাঁ। সংস্কৃত গ্রন্থে ঠাটকে মেল বলা হয়। মেল বা ঠাট হচ্ছে স্বরের একটি বিশেষ রূপ, মানে কণ্ঠস্বর, হ্যাঁ, আওয়াজ, হুম। যাকে রাগের বর্গীকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেল বা ঠাট গাওয়া বা বাজানো যায়, কারণ এর কোনো রঞ্জকতা গুণ নেই। বেশ কিছু সংখ্যক রাগকে একটি গোত্রের পরিচয়ে, যেমন পারিবারিক, সংঘবদ্ধ করে এই ঠাট। ঠাটের নামকরণ হয় গোত্র বিশেষের প্রধান ও প্রসিদ্ধ রাগের নাম অনুসারে, অর্থাৎ স্বরের ব্যবহারের উপর লক্ষ্য রেখে রাগকে ঠাটের অন্তর্ভুক্ত করা হয়। দক্ষিণ ভারতীয় বা সাউদার্ন ইন্ডিয়ান পণ্ডিত বা স্কলার যারা আছে, মিউজিক্যাল স্কলার বা তাদেরকে পণ্ডিত বলে, তারা বাংটমুখী সপ্তক থেকে সর্বমোট 72টি মেল বা ঠাট হতে পারে এমনটি আবিষ্কার করেন। মানে স্বর কত রকমের ভয়েস টোন হয়, এই টোনটাই হচ্ছে ঠাট, বুঝেছো? কত রকমের হয়? হ্যাঁ। 72 রকমের। 72। হুম। চিকন, মোটা, উচ্চ, নিচু, সফট, তীব্র, এরকম শুদ্ধ, নানা মধ্য উচ্চ। রকমের। হুম হুম হুম। বিভিন্ন ভ্যারাইটির টোন বা ঠাট, হ্যাঁ, স্বর আর কি। হুম। তো পণ্ডিত ব্যঙ্কটমুখীর সূত্র ধরেই, বা আমরা তাকে ব্যাঙই বললাম, হ্যাঁ, হুম। সহজে বোঝা যায়। ব্যঙ্কটমুখী এটা তো অনেক কঠিন নাম। তো পণ্ডিত ব্যঙ্কটমুখী বা ব্যাঙের সূত্র ধরেই হিন্দুস্তানি সঙ্গীতে সপ্তক থেকে 32টি ঠাট আবিষ্কৃত হয়। ওকে। পণ্ডিত হুম। বিশ্বনারায়ণ ভাতখণ্ডে বিংশ শতাব্দীতে এই ঠাট পদ্ধতির প্রবর্তন করেন। পণ্ডিত বিশ্বনারায়ণ ভাতখণ্ডে এই 32টি ঠাটের উন্মেষ ঘটিয়ে তার মধ্যে মাত্র 10টি ঠাটের অধীনে হিন্দুস্তানি সঙ্গীতে প্রচলিত সব রাগকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। এগুলোকে উনি ন্যারো ডাউন করে 10টায় নিয়ে আসছে আর কি। সঙ্গীতে শুদ্ধ বিকৃত স্বরভেদে ক্রমিক 7 স্বরের সমাবেশকে ঠাট বলে। ঠাট মূলত সপ্তস্বরের একটি কাঠামো। বিংশ শতাব্দীতে প্রচলিত রাগগুলোকে গোত্রীকরণ করার ক্ষেত্রে এই ঠাট পদ্ধতি বিশেষ উপযোগী। ঠাটের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেয়া হলো। এখানে 8টা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। হুম। ঠাটের স্বর সংখ্যা হবে 7টি। কয়টি? 30। 7টি। 7টি স্বর হবে ক্রমানুসারে: সা, রে, গা, মা, পা, ধা, নি। ওকে, বলো দেখি। সা, বলো। আ। রে,
রে, গা, গা, মা, মা, পা, পা, ধা, দা, নি, নি। হ্যাঁ দেখছো, এই যে এখানে তোমার লো ভয়েস বা শর্ট থেকে হাই ভয়েসে গেল, বুঝছো, ধীরে ধীরে। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হুম হুম। স্যার আমি যে গান গেতেছিলাম তো, হুম। আমার আমার মা মনে করছে আমার মাকে আমি ওরা ডাকতাছি। ও বলতেছে কি সুর করে ডাকতেছো কে, ডাকতেছো কে রে? সো ঠাটে কেবলমাত্র আরোহণ হবে, হ্যাঁ, মানে হ্যাঁ, তুমি ধরো একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে এরকম আর কি, নিচু স্বর থেকে উপরের স্বরে যাবে, বুঝছো। হ্যাঁ। বিশেষ বিশেষ রাগের নাম অনুসারে ঠাটের নামকরণ করা হয়েছে। ঠাটের সংখ্যা 32টি, তবে রাগগুলোকে শ্রেণীকরণের সুবিধার্থে 32টি ঠাট থেকে 10টিকে মুখ্য হিসেবে নির্বাচন করা হয়। একই ঠাটে শুদ্ধ ও বিকৃত স্বর পাশাপাশি ব্যবহৃত হয় না। এটি একই, ওকে, ঠাট রচনায় রঞ্জকতার প্রয়োজন নেই। ঠাট গাওয়া বা বাজানোর জন্য নয়। এই কারণে ঠাটের বন্দিশ, বাদী সমবাদী, পকড়, আলাপ, বিস্তার, তান, সরগম প্রভৃতি হয় না। এগুলো সঙ্গীতের নানান শাখা প্রশাখা আর কি। এই যে দেখো 10টি ঠাটের বিবরণ দিচ্ছে এখানে: 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝছো। প্রথমটা হচ্ছে বিলাবল, তারপরে কল্যাণ, খাম্বাজ, কাফি, আশাবরী, ভৈরব, ভৈরবী, মানে এটা মেল ফিমেল আর কি, ভৈরব, ভৈরবী, পুরবী, মারোয়া, তারপরে কি, টৌড়ি। চৌরি। হ্যাঁ, যে যেমন ব্যবহৃত স্বর সব শুদ্ধ স্বর, বিলাবলে সকল স্বর শুদ্ধ স্বর, কল্যাণে মধ্যম স্বরটি তীব্র বা কড়ি, অবশিষ্ট সব শুদ্ধ। এরকম বৈশিষ্ট্য আছে আর কি, এক একটা এক এক রকম। সারে গম পধনি, সারে গম পধনি, সারে গম। এই যেখানে আন্ডারলাইন করে করে বোঝানোর চেষ্টা করেছি। স্যার হুম। লেখা, যেরকম বানান লেখা, ওই বানানগুলো দেখে পড়ে যে সঙ্গীত সঙ্গীত শিক্ষা দাঁত ভাঙার জন্য উৎপাদিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগেরকার সংস্কৃত ভাষাভাষীরা, ইন্ডিয়ানরা এগুলো করেছে আর কি, এই জন্য এগুলো একটু জটিল দেখাচ্ছে আর কি। আচ্ছা, রাগের সংজ্ঞাটা কি? রাগ শব্দটি সংস্কৃত, রঞ্জ ধাতু থেকে এর উৎপত্তি, অর্থাৎ রঞ্জকতাই রাগের প্রধান বৈশিষ্ট্য। বাদী, সমবাদী, আরোহ, অবরোহ প্রভৃতি অবলম্বনে যে 5 বা ততোধিক বৈশিষ্ট্যপূর্ণ নিয়মাবদ্ধ স্বরবিন্যাস মানব চিত্তকে অনুরক্ত তথা ভাবময় করতে সক্ষম হয়, তাকে রাগ বলে। মানে মানুষের মধ্যে একটা ভাব তৈরি করে, এটা ফিলিংস, বুঝেছো। এই স্বরের এই ওঠানামার যে বিষয়টা, এটাকেই রাগ বলে। হ্যাঁ। রাগ রচনার ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন রয়েছে। এর ব্যতিক্রম ঘটলে সেই রচনাকে রাগ আখ্যা দেওয়া যায় না। রাগ রচনার নিয়ম কানুন বা কল্যাণ সমূহ নিম্নে দেওয়া হলো: রাগ যে কোনো ঠাটের অন্তর্গত হতে হবে। রাগ রচনা কমপক্ষে 5টি ও অনধিক 7টি স্বর ব্যবহার করতে হবে। রাগের আরোহ, অবরোহ, বাদী, সমবাদী, পকড়, পরিবেশনের সময়, জাতি ইত্যাদি থাকা আবশ্যক, ইত্যাদি ইত্যাদি এগুলো। আশ্রয় রাগ, ওই আর কি, একটাই আহ দিছি। ঠাটবাচক রাগ, জন্য রাগ, জনক রাগ, ইত্যাদি ইত্যাদি। এই নানা রকম আহ, স্বরযন্ত্র, হুম, কি একটা। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয় আর কি। ব্যঙ্গাত্মক স্বর, হ্যাঁ, তারপরে তোমার হ্যাঁ, রোমান্টিক স্বর, তারপরে তোমার বিদ্রোহী স্বর, তারপরে হাসি, হাসি বা যেমন বাচ্চাদের কার্টুন ছবির একটা সুর থাকে, তাই না, যেটা একটা হ্যাঁ। হাসি তৈরি করে, আনন্দ তৈরি করে, এই একটা টাইপের।
একটা বিষয় জানেন, আমি যখন গান গাই না, হুম। স্বর তৈরির চেষ্টা করি, মনে করেন রোমান্টিক স্বর যখন দিমু, আহা ওই সময় যে হাসি আসে আমার, মানে মানে দিতেই পারি না আমি। আচ্ছা, সঙ্গীতের শ্রেণী বিভাগ আছে, মানে নানা রকমের সঙ্গীত। সঙ্গীত বলতে গীত, বাদ্য, নৃত্য এই তিনটা সমন্বয়কে বোঝানো, হ্যাঁ। এই যে গীত, বাদ্য, নৃত্য। গীত হচ্ছে যেটা গায়, বাদ্য হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আর নৃত্য হচ্ছে ওই সঙ্গীতের তালে তালে নাচা আর কি। আমি তো নৃত্য পারি। তাই? হ্যাঁ। ব্রেক ডান্স নাকি? ব্রেক ডান্স না। আহা, কোনটা পারো তুমি? আমি ক্লাসিক্যাল ডান্সও পারি। আচ্ছা আচ্ছা, শিখছো নাকি? না। ও, নিজে নিজে সেলফ সেলফ লার্ন ইট। হুম। আচ্ছা, এখানে নানান বিষয় আছে আর কি। এরপর তাল আর ছন্দ নিয়ে আলোচনা করেছে। তো তোমার ভাল লাগলে এটা পড়তে পারো, এটা একটা অপশনাল সাবজেক্ট, এটা কোনো বাধ্যবাধকতা নাই। মিউজিক আমি সবসময় এড়াই চলার চেষ্টা করি, মিউজিক তো হারাম তো এখন আমি জানলাম যে। হুম। না, মিউজিক, ভালো মিউজিকও আছে। ভালো মিউজিক আছে, আম- কিন্তু এমনি মিউজিক তো হারাম, কারণ আম- বেশিরভাগ মিউজিক এখন ভালো না, যেগুলি দেখা ধরো যে যাচ্ছে। মিউজিক তোমার সত্যের পক্ষে, অন্যের বিপক্ষে, সেটা ভালো। হ্যাঁ, ওটা ভালো। যে মিউজিক ধরো আল্লাহর জন্য, নবীর জন্য বা ভালো কাজের জন্য আহ্বান করে, সেটাও ভালো। যে হুম। মিউজিক ধরো খারাপ কাজ বা অন্য খারাপ দিকে প্ররোচিত করে, সেটা খারাপ মিউজিক আর কি, সেটা গুনাহ হয়। কিন্তু ভালো মিউজিক গুলা গুনাহ হয় না, ওটা ভালো। অর্থাৎ তোমার উদ্দেশ্যটা দেখতে হবে কি, এইখানে যে ইতিহাস। এটা ভালো, এটা যেটা বাংলা গানের ইতিহাস। আহ, অনেক ইতিহাস আছে, এটা আমরা পরে পড়বো। আজকে আমরা জাস্ট বইটা দেখছি কি আছে এখানে। আমি দেখছি এটার মধ্যে এই গায়কের পড়লে পরিচিতি। তুমি মজা পাবো বেশি। লালন সাঁই, বিখ্যাত বাউল সাধক সঙ্গীত, হাজার হাজার গান লিখছে এই শিল্পী। লিখে নাই মানে, গাইছে। বুঝছো? তারপরে আছে তোমার হাসন রাজা। ও হ্যাঁ। তারপরে আছে ওস্তাদ আব্দুল করিম খা। এটা সব বিখ্যাত গায়ক, এবং এই গান লিখছে এরা। তানসেন, ইন্ডিয়ার তানসেন, সঙ্গীতের জগতে বিখ্যাত একজন সুরকার। ওনাকে সঙ্গীত সম্রাটও বলা হয়, কিং অফ মিউজিক। তানসেন ইন্ডিয়ান সঙ্গীতের জাদুকর, বুঝেছো? এরা হচ্ছে হুম। রামনিধি গুপ্ত, ওস্তাদ ফৈয়াজ খা। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। কমল দাশগুপ্ত, আপাতত আমরা নামগুলো দেখতেছি। আচ্ছা, এই গেল আর কি। এবার দেখো বাদ্যযন্ত্র। বিনা। বীণা, শ্রী, এটা সেরে শিখল। ওই ড্রাম আর কি, ড্রাম টাইপের। এটাও ড্রাম। বাংলা ঢোল। হুম। এটা ঢোল ঢোল। হুম, এটা গিটার। গিটার। গিটারের আবার বিভিন্ন অংশ আছে, হেড, নেক, টিউনিং কি, নাট, ফ্রেট, ফ্রেট বোর্ড, পজিশন চিহ্ন, সাউন্ড হোল, ব্রিজ, বডি, হ্যাঁ, ইত্যাদি। আমি পিয়ানো বাজাইতে পারি স্যার, পিয়ানো আমি পিয়ানো শিখছি ডুওলিঙ্গোতে। আচ্ছা,